৭১-এর বিষয়ে কে স্বাধীনতার ঘোষণা করেছে না করেছে এই ভ্যালিডেশন, এই সার্টিফিকেট তো জামাতের আমিরের কাছ থেকে নিতে হবে না। অতীত মানুষ মনে রাখতে চায় না, এটা কোন অতীত মনে রাখতে চায় না? যার অতীত খুব কদর্য, যার অতীত খুব নোংরা, যার অতীত খুব নেক্কারজনক, যার অতীত খুব ঘৃণ্য, সে মনে রাখতে চায় না, সেটা ভুলে যে মুভ অন করবে, এটা স্বাভাবিক। আমি 100% এগ্রি ওনার সাথে। কিন্তু একটা জাতি, একটা নেশন, তার ফাউন্ডেশন অতীতের উপর ভিত্তি করে দাঁড়ায়। সেটা কি? সেটা হলো আমাদের মুরব্বী যারা আছেন, যারা ছিলেন, ওনারা আমাদের অতীত, ওনারা আমাদের ইতিহাসের অংশ। আমাদের বর্তমান প্রজন্ম যারা সক্ষম যুবক, তারা আমাদের বর্তমান, শিশুরা আমাদের ভবিষ্যৎ। এইভাবে একটা জাতি গঠন হয়। সেখানে আপনি যদি পাটাতন কাইটা দেন, তাহলে বর্তমান উড়বে হলে আকাশে, ভবিষ্যৎ থাকবে হলো পাতালে, হ্যাঁ, ভবিষ্যৎ থাকবে 7 আসমানে। এটা এই জাতির কোনো অস্তিত্ব থাকে না, এই জাতি দাঁড়ায় না। ফলে একটা জাতি প্রোগ্রেস হচ্ছে, দাঁড়াচ্ছে, এটা আপনি বুঝবেন কিভাবে? বুঝবেন সেই জাতির যখন কমন হিস্ট্রি থাকে, কমন বিলঙ্গি। আমাদের কমন হিস্ট্রি নাই। আমাদের এতদিনের ইতিহাসটা আওয়ামী লীগ দখল করছিল। সেই আওয়ামী কাঠামোটাই এখন আরেকভাবে অন্য দল এসে দখল করতে যাচ্ছে, চাপাই দিতে যাচ্ছে। আমরা হাসিনার বানানো মুক্তিযুদ্ধের ইতিহাসে গেলে নেই, এখন জামাতের আমিরের মুক্তিযুদ্ধের ইতিহাস গিলতে হবে আমাদের। এই বিষয় নিয়ে আপনারা আলাপ করেন কেন টেলিভিশনে, মিডিয়াতে কেন এগুলো তুইলা ধরেন? তুইলা ধরলে যে ক্ষতিটা হয় সেটা কি জানেন? আমরা এখন কথা বলবো কি নিয়ে? কথা বলবো নির্বাচনে কে কার পলিসি দিচ্ছে, কে জনগণের জন্য কোন নীতি নিয়ে আসে, সেগুলো নিয়ে। যেটা অপ্রসঙ্গ, যেইটা বলার এখতিয়ার তার নাই। ৭১-এর বিষয়ে কে স্বাধীনতার ঘোষণা করেছে না করেছে এই ভ্যালিডেশন, এই সার্টিফিকেট তো জামাতের আমিরের কাছ থেকে নিতে হবে না। ৭১-এর বিষয়ে জামাতের অবস্থান পরিষ্কার এবং তারা ইন দ্য রং সাইড অফ হিস্ট্রিতে ছিল। এই বিষয়টা দিবালোকের মতো পরিষ্কার। কিন্তু হাসিনা যেভাবে ৭১-কে ঘুরাইছে বা ইতিহাসকে ঘুরাইছে এবং নরেন্দ্র মোদী ভারতে যেভাবে ঘোরাচ্ছে, এখন তারা ৭১-ও দখল করতে চায়। মুক্তিযুদ্ধের চেতনা তারা করলে ঠিক আছে, হ্যাঁ, যেমন ধরেন একটা ডাকসুর উদাহরণ দিই। ডাকসুর নেতারা জিতলো কি? হ্যাঁ, রাজাকার বলা হয়েছে, পাকিস্তান মধ্যে বলা হয়েছে, এই ইমোশনকে ব্যবহার করে সে ধরেন জিতলো। সকালবেলা ঘুম থেকে ওইটা রায়ের বাজারে চলে গেল। তার মানে কি? সে তো ওই বামপন্থী, ওই মুক্তিযুদ্ধপন্থী, মুক্তিযুদ্ধ পূজারী, ওই রাজনীতিটাই করলো। সে করলে ঠিক আছে, জামাতের আমির যখন মুক্তিযুদ্ধের রাজনীতি করবো ওইটা ঠিক আছে। কিন্তু আপনি যদি করেন তাহলে আপনি ফ্যাসিস্ট, জুলাই বিরোধী, জুলাই গাদ্দার। এটা কি? এটা আওয়ামী ফ্যাসিস্টের মতোই তো আচরণ। এটা কি? এটা ওই একই আওয়ামী কাঠামো, যেটা আওয়ামী লীগ করছে ৭১-এর নামে, আপনি করছেন জুলাইয়ের নামে। এখানে দেখেন, কথা পরিষ্কার করে আমাদের বলতে হবে, সেটা হলো আমি ভালো অন্যরা খারাপ, এইভাবে যারা সমাজকে বিভক্ত করে তারা ফ্যাসিবাদের সূচনা করে। কিন্তু এই একই রকম মানে আলাপ আলোচনা তো আমরা বিএনপির পক্ষ থেকেও দেখছি। মানে বিএনপি যখন বলছে যে নির্বাচনে একটি দল ধর্মের ব্যবহার করে মানুষের ভোট নিতে চাইছে এবং চাঁদাবাজির প্রসঙ্গ আসলে আবার দেখি যে আমরা বিএনপির লোকজন এই জায়গা থেকে সরে যেতে চায়। যদিও দলগত জায়গা থেকে দুইটা প্রশ্ন বলছেন অলরেডি। হ্যাঁ, একটা হলো, প্রথম কি বললেন? নির্বাচনে ধর্মের ব্যবহার। এটা কি নির্বাচন কমিশনের যে আইন, সেখানে ধর্মের ব্যবহার করা যাবে কি করা যাবে না? জি, এটা তো একটা প্রশ্ন না। বাস্তবতা কি? জান্নাতের টিকিট বিক্রি হইতে আপনি দেখেন কি দেখেন? কিন্তু নির্বাচন কমিশন তাহলে কেন কিছু বলছে না? নির্বাচন কমিশন সরকার তারা একাকার একটা এক হয়ে কাজ করতেছে, এই জন্য বলছেন। এছাড়া আমি আর কি রিড করব? তাহলে বিএনপি তো একটা বড় রাজনৈতিক দল। চাঁদাবাজিটা কি দলীয় সমস্যা নাকি এটা বাংলাদেশের সামাজিক সমস্যা? কোন আমলে চাঁদাবাজি হয়নি? বিএনপির যে ৮,০০০-এর মতো নেতাকর্মী বহিষ্কার করলো, হ্যাঁ, এবং আপনাদের দলের ওই যে দলের কথা বলতেন, সেই দলের যে কেউ কোনো যদি অপরাধ করে, যেমন মিডিয়াতে হামলা করলো, তারপরে তাদের প্রতিষ্ঠিত নেতারা মিডিয়া, ফেসবুকে যারা ঘোষণা দিল, তখন তারা নিজেরা আবার নিন্দা জানাইলো সেই হামলার। কিন্তু তাদের এই নেতাদের বক্তব্যের বিষয়ে যখন তাদের দৃষ্টি আকর্ষণ করা হলো, তারা কি বললো? বললো এটা ব্যক্তিগত মতামত, তাদের ব্যক্তিগত পজিশন। ফলে দ্বিচারিতা কথায় কথায়। এখন সাজাবাজি সবসময় হয় প্রশাসন এবং স্থানীয় যারা মাফিয়া তাদের সংযোগে। এই প্রশাসন কাদের দখলে? বিএনপির বেশিরভাগ কমিটি নেই, এত চাঁদাবাজ লোকের থেকে। এই মিডিয়াগুলো যেগুলো দখল হয়েছে বিএনপির নামে, প্রশাসন যেগুলো দখল হয়েছে বিএনপির নামে, এখন রেজাল্ট কার হয়ে বাইর হচ্ছে? গুপ্ত রাজনীতির এই যে কুফল বাংলাদেশে বলতেছে, সেখানে বিএনপি ন্যারেটিভ পলিটিক্সের শিকার। বিএনপি যারা অপরাধী তাদের বহিষ্কার করছে। বিএনপি তো সরকারের নাই, ক্ষমতায় নাই, তো পুলিশিং এর কাজটা কে করবে? বিএনপি করবে। বিএনপি ওরা ধরে পিটাবে, মারবে। কিন্তু বিএনপি বহিষ্কার করছে, সরকার অ্যারেস্ট করবে, প্রবলেম সলভ হবে। কিন্তু সরকার অ্যারেস্ট না করে বিএনপি বলতে সাতকানিয়াতে চাঁদা কে নেয়, সাতক্ষীরায় চাঁদা কে নেয়,
সিরাজগঞ্জে 30টা দোকানে চাঁদা বন্ধ কে করে দিল? কতগুলো উদাহরণ দিব। সে যে এলাকায় যে শক্তিশালী সে তার মতো করে মহাসমারোহে চাঁদাবাজি করতেছে এবং সেটা ব্যাক দিচ্ছে অলওয়েজ প্রশাসন দেয়, আগেও দিত এখনো দেয়। প্রশাসনে কারা প্রভাবশালী? আমি একটা প্রশ্ন আপনার করতে কথা পারি? আমার কথায় বা বিএনপির একটা নেতার কথায় কোনো কিছু তো হবে? আমি কি একটা প্রশ্ন করতে কিছুই পারবো? হবে না। এটা পয়েন্ট শেষ করি, তারপর অবশ্যই প্রশ্ন করবেন। তার মানে এখানে চাঁদাবাজি সমস্যা তারা সমাধান করতে চায় না। তারা যেটা চায়, চাঁদাবাজিটা আমি যদি করি হাদিয়ার নামে এটা ভালো, আপনি করলে চাঁদাবাজ খারাপ। চাঁদাবাজি সমস্যার সমাধান যদি আপনি চাইতেন তাহলে আপনি ন্যারেটিভ পলিটিক্স করতেন না, আপনি নাগরিক আন্দোলন গড়ে তুলতেন, আপনি পুলিশকে অ্যাক্টিভেট করতেন। চাঁদাবাজির যে ক্ষেত্রগুলো, ময়লা, সোয়ারেজ, ড্রেনেজ, তারপরে হইলো আপনার এই যে ফুটপাতের দোকান, খাস জমিতে মার্কেট, এগুলোতে একটা রেগুলেশনের মধ্যে আনছে। সিঙ্গাপুরে ফুটপাতের দোকান নেই, সেখানে চাঁদাবাজি হয় না কেন, মাফিয়া গড়ে ওঠে না কেন? এটা রেগুলেশনের মধ্যে আনছেন। তার মানে রেগুলেশনের কোনো আলাপ নাই, ও চাঁদাবাজ আমি ভালো, এইভাবে যে সমাজকে বিভক্ত করে ফেলতেছেন। আপনি ক্ষমতার ভাগিদার হয়ে 1.5 বছরে হ্যাঁ প্রাতিষ্ঠানিকভাবে কি লুটপাট করছেন সেই হিসাব যখন বাইর হবে তখন কি হবে? ফলে এটা ন্যারেটিভ পলিটিক্স। ডেফিনেটলি চাঁদাবাজি এটা একটা আমাদের ঐতিহাসিক সামাজিক সমস্যা। এটা যখন যে দল যায় সে দল মদতপুষ্টভাবে করে, কিন্তু এখন এই সরকার এটাকে মাছ খায় সব, ওই যে ময়লা খায় সব মাছে এক মাছের নাম হয়, একইভাবে চাঁদাবাজির সমস্যাটা কিন্তু জিয়ে রাখার ব্যাপার। যেই চাঁদাবাজিটা শুধুমাত্র আপনি যদি করেন, অন্য নামে যদি করেন, হাদিয়ার নামে, সেটা বৈধ, জি। আমি করলে অবৈধ। এই হলো রাজনীতি।